শীত মানে ছোট দিন। গরমকালের তুলনায় শীতকাল কিন্তু ১ ঘন্টার ডিফারেন্স হয়ে যায়। তো ১ ঘন্টা কিন্তু আমাদের গৃহিণীদের জন্য অনেক বেশি উপকার। আর যাদের বাসায় হেল্পিং হ্যান্ড নেই, তারা কিন্তু অনেক কষ্ট করে নির্দিষ্ট সময়ের ভিতরে কাজ করতে হয়। তো কিভাবে শীতের দিনে অল্প সময়ে নির্দিষ্ট সময়ে কাজ করবেন, আজকের ভিডিওটা কিন্তু খুবই উপকারী। তো আজকের ভিডিওটা কিন্তু নাস্তার পর থেকে শুরু করেছি। যেহেতু আমার ছেলে আর্লি স্কুলে যায়, তার জন্য কিন্তু নাস্তার ভিডিও ক্যামেরায় ক্যাপচার করতে পারি না। তো ওকে স্কুলে বিদায় দিয়ে আমার হাজব্যান্ড কিন্তু কলেজে চলে গেছে। তারপর মা মেয়ে নাস্তা করে আমার ছেলের বেডরুম গোছানো দিয়ে ভিডিওটা শুরু করেছি। দুপুরের রেসিপিতে ছিল ব্রয়লার মুরগি রান্না, আর হচ্ছে পুকুরের লালিন টিক্কা মাছ দিয়ে শীতকালীন সবজি লাউ রান্না করেছি। আশা রাখছি সবাই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আমাকে ফুললি সাপোর্ট করবেন। পাতিয়া ব্লগ থেকে আমি ফাহিমা বরাবরের মতো আরও একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে হাজির হয়েছি। কেমন আছেন আমার প্রিয় আপু ভাইয়া আন্টি ও সোনামণিরা? আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। যেহেতু শীতের মৌসুম শুরু হয়ে গেছে, সিজন চেঞ্জ হয়ে গেছে, তো আমার কিন্তু অ্যালার্জি প্রচুর পরিমাণে বেড়ে গেছে, কোল্ড অ্যালার্জি। আর যখন কোল্ড অ্যালার্জি হয় তখন কিন্তু আমার গলার অবস্থা একেবারে বাজে শোনা যায়। তো সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, সবাই আমার ভিডিওটা ফোকাস দিবেন, আর হচ্ছে ভয়েসটা একটু ইগনোর করবেন, কারণ সৃষ্টিকর্তা সবাইকে কিন্তু পারফেক্টভাবে তৈরি করে না, কারো না কারো কোনো সমস্যা থেকে যায়, ঠিক আমার যেমন ভয়েসে সমস্যা। তো ছেলের বেডরুম গুছিয়ে শেয়ার করে একেবারে সিম্পলভাবে আমার বেডরুমটা গুছিয়ে নিয়েছি। কুশন আর বালিশগুলো কাভার ভরে নিয়েছি, এখন হচ্ছে সাজিয়ে নেব। তো আমি কিন্তু নাস্তার পরে ২ ঘন্টা সময় নিয়ে আমার পুরো বাসা একেবারে পরিপাটি করে নিয়েছি। তো আপনারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে A to Z কাজ করি সংসারের। এতে করে আমার সংসারটা অনেক বেশি পরিপাটি থাকে। তো এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, তো প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। আপনার একটা লাইকে পারে আমার এই চ্যানেলটি আপনার মতো অনেক প্রিয় আপু ভাইয়াদের কাছে পৌঁছে যেতে। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন, তাদের সবার প্রতি রয়েছে অনেক বেশি ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন। তারপর হচ্ছে রুমের ভিতরে যে পাপোশগুলো ছিল, ওয়াশরুমের সামনে, তারপর হচ্ছে ব্যালকনির সামনে, তারপর বেডরুমের সামনে, সবগুলো কিন্তু আমি গতকাল ধুইয়ে দিয়েছি। তো সেগুলো কিন্তু রোদ্রে শুকিয়ে গেছে, আর হচ্ছে সেগুলো জায়গা মতো রেখে দিয়েছি। এখন হচ্ছে A to Z সিম্পলভাবে যে রুম সাজিয়ে নিয়েছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো যে কোনো জিনিস কিন্তু গুছিয়ে পরিপাটি করে রাখলে, পরিষ্কার রাখলে দেখবেন নর্মাল জিনিসও দেখতে অনেক বেশি ভালো লাগে। তো এই তো, আর হচ্ছে ওয়ার্ডরোবের কর্নারে একটা রিয়েল প্লান্ট রেখেছি, তো দেখতে কিন্তু অসাধারণ লাগে। আর ওয়ার্ডরোবের উপরের অংশে অল্প কিছু গাছ আমি ব্যালকনিতে রোদ্রে দিয়েছি। তো আর হচ্ছে এই যে খাটের পাশে দেয়াল সেলফগুলো আছে, তো সেগুলো হচ্ছে এই যে রিয়েল প্লান্ট দিয়ে সাজিয়ে নিয়েছি। তো পানিতে একটা সসের জারে রেখেছি, আরেকটা হচ্ছে মাটিতে। তো এরকম রিয়েল প্লান্ট মানি প্লান্ট আমার বাসায় ৪-৫টা আছে। তো আমি বিভিন্ন কোনায় কোনায় দেয়াল সেলফ এবং হচ্ছে ওয়ার্ডরোবের উপরে সাজিয়ে নেই। তো বরাবরই কিন্তু ঘর সাজাতে মানি প্ল্যান্ট গাছ আমার খুবই পছন্দ। আমার আপুরাও কিন্তু আমার প্রায় ভিডিওতে কমেন্টস করে যে আপু আপনার রিয়েল প্লান্টগুলো খুবই সুন্দর, মানি প্লান্ট। তা আমার আপুরা কিন্তু আমার কাছাকাছি থাকলে আমি ওদের জন্য পার্সেল করে পাঠিয়ে দিতাম। দেখা গেছে দূর দূরান্ত থেকে আপুরা কমেন্ট করে, চাইলেও কিন্তু পাঠিয়ে দেওয়া যায় না। আমাদের যেহেতু ভোলা জেলায় সুপারি গাছ প্রচুর পরিমাণে আছে, তো সুপারি গাছের গোড়ায় কিন্তু এই মানি প্লান্ট গাছগুলো প্রাকৃতিকভাবে জন্মায়। তো সেখান থেকে আমি কাটিং করে লাগাই। তো এই তো ঢাকা শহরে দেখেছি মানি প্লান্ট গাছের অল্প একটু কয়েকটা চারা ২০০ থেকে ৩০০ টাকা। তো মনে হয় আমি মানে সামনের দিকে মানি প্লান্ট গাছের বিজনেস করব। কি আর বলবো। তারপর হচ্ছে ডাইনিং টেবিলে চলে আসলাম। তো হচ্ছে একটা বেসিং এরিয়ার পাশে যে একটা তোয়ালে ছিল,
সেটাও আমি ধুইয়ে দিয়েছি, তো সেটা লাগিয়ে দিলাম। আর গত ভিডিওতে আমার এক আপু মানে দেশি ব্লগ চ্যানেলের আপু জানতে চেয়েছে যে আমার টেবিলের উপরের টেবিল ক্লথের দামটা কত নিয়েছে। আমি অবশ্যই কমেন্টে উত্তর দিয়েছি, তারপরও ভিডিওতে বলে দেই। তা আপু যদি আমার আজকের ভিডিওটা দেখে থাকে তাহলে তো আপু দামটা জানতে পারবে। তো এই টেবিল ক্লথটা আমি শিমুলাপুর পেজ থেকে নিয়েছি, মানে রিজনেবল প্রাইজে 1050 টাকা দাম নিয়েছে, আর ডেলিভারি চার্জ নিয়েছে 150 টাকা। তো সব মিলিয়ে 1200 টাকা পড়েছে। আর তার উপরে যে রানার, এই রানারটাও আমি তার থেকে নিয়ে এসেছি, এটার দাম নিয়েছে 300 টাকা। তো ডাইনিং রুমটা খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। তারপর হচ্ছে এখন A to Z ডাইনিং রুম, তারপর হচ্ছে ওই যে আমার বেডরুম দেখা যাচ্ছে, তো সেটা শেয়ার করলাম। আর ফ্রিজের উপরে যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ছিল আরেকটা সিরামিকের জারে, সেটা আমি হচ্ছে ওই যে টেবিলের কর্নারে একটা ড্রামের উপরে আমি খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। তো মাঝে মধ্যে এক অংশের জিনিস অন্য অংশে নিয়ে এভাবে কিন্তু অর্গানাইজিং করলে একটু নতুনত্ব লুক পায় আর দেখতেও ভালো লাগে, মনের একটা প্রশান্তি। আমরা তো চাইলে সবসময় নতুন জিনিস কিনতে পারি না, তো এক অংশের জিনিস অন্য অংশে নিয়ে এভাবে সাজাই, আপনাদের সাথে শেয়ার করি, এতে করে যাতে আপনাদের দেখতে ভালো লাগে। আর বেসিন এরিয়ার উপরে সবসময় এই রিয়েল প্লান্ট থাকে, মানে আই মিন মানি প্লান্ট। এই মানি প্লান্টের জাত দুইটা কিন্তু অনেক আগ থেকে লাগিয়েছি কাটিং করে গাছ। তো এই তো A to Z শেয়ার করে, তা আমি কিন্তু 2 ঘন্টা সময় নিয়ে কিন্তু পুরো বাসা গুছিয়ে নিয়েছি। তো এখনও কিন্তু হাফ ঘন্টা সময় আছে। তো এই হাফ ঘন্টার সময় আমি কিচেনের এই জারগুলো একটু পরিষ্কার করে নেব। তো জারগুলো কিন্তু আমি 2 দিন আগে ধুইয়ে দিয়েছি। এগুলো কিন্তু খালি হয়েছে। আমি কিন্তু জার খালি হওয়ার সাথে সাথে ধুয়ে রাখি। এতে করে আমার আর ডিপ ক্লিনের প্রয়োজন হয় না। তো মাসে যখন বাজার নিয়ে আসে মুদি বাজার, তখন কিন্তু আমি প্রয়োজন অনুযায়ী রিফিল করে নেই। আর সিরামিকের জারগুলো আমি মানে জারে রিফিল করে নিয়েছি আগে, তো সেগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। তো কিচেনে কিন্তু রান্না করার সময় তেল চিটচিটে হয়, তো প্রতিদিনই কিন্তু আমি একবার না একবার এই জারগুলো মুছে পরিষ্কার করি, এতে করে আর তেমন একটা তেল চিটচিটে হয় না, আর বেশি ডিপ ক্লিনেরও প্রয়োজন হয় না। আর ওই কর্নারটা আমি হচ্ছে রাইস কুকার আর গ্রাইন্ডার রাখি, মানে ব্লেন্ডার, তো সেটাও পরিষ্কার করে নিয়েছি। তো সেই কর্নারটাও একটু সাজিয়ে গুছিয়ে নিয়ে তারপর হচ্ছে সেখানে আমি একটা কর্নারে মানে গরম পানির কেটলির পাশে একটা রিয়েল মানি প্লান্ট রাখবো, ওটাও কিন্তু পানিতে লাগানো। তো এভাবে কিন্তু আমরা সব সময়ে যদি একটু ধৈর্য বুদ্ধি আর পরিশ্রম দিয়ে কাজ করি তাহলে হেল্পিং হ্যান্ড ছাড়া কিন্তু আমাদের বাসা পরিপাটি থাকবে, আর নির্দিষ্ট সময়ে কাজ করে কিন্তু আপনি রান্না করতে পারবেন। তারপর হচ্ছে পুরো বাসা 2 ঘন্টা সময় নিয়ে গুছিয়ে আমি কিন্তু গোসল করে নিয়েছি, তারপর ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি। দেখা গেছে কিন্তু আপনাদের সাথে ভিডিওর মেইন পর্বগুলো শেয়ার করেছি। পুরো ভিডিও শেয়ার করতে গেলে ভিডিও অনেক বেশি বড় হয়ে যায়। তো কিচেনটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আমার অনেক আপুরাই কিন্তু আমার কিচেন অনেক বেশি পছন্দ করে। তারপর হচ্ছে আমি রান্না কিন্তু আগেই শুরু করে দিয়েছি। তো এখানে আমি মসলা কষিয়ে নিয়েছি, আর ডিটেলসে শেয়ার করলাম না, যেহেতু আজকে পুরো বাসা গুছিয়ে নিয়েছি। তারপর হচ্ছে আলু আর ব্রয়লার মুরগির টুকরোগুলো দিয়ে দিলাম। তো এই রেসিপিটা আমি আমার বোনের কাছ থেকে শিখেছি। তো ব্রয়লার মুরগি আমাদের বাসায় তেমন একটা রান্না করা হয় না। তো এই রেসিপিতে রান্না করলে অনেক বেশি মজা লাগে। তো আমার অনেক আগের ভিডিওতে আমি ব্রয়লার মুরগি রান্নার রেসিপি শেয়ার করেছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো মাংসটা কষিয়ে তারপর হচ্ছে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দেব। তা আমি কিন্তু সবসময় যে কোনো মাছের তরকারি বা মুরগি রান্না করি, সবসময় কিন্তু গরম পানি ব্যবহার করি। এতে করে আমার কাছে মনে হয় তরকারিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর খেতে অনেক বেশি দুর্দান্ত লাগে। আর ওই যে বললাম লাউ আর লালিন টিক্কা মাছ রান্না করব, এটা হচ্ছে পুকুরের লালিন টিক্কা মাছ, আমার ছোট বোন নিয়ে এসেছে আসার সময়। তারপর হচ্ছে মাছে আমি বিভিন্ন মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। তা আমি কিন্তু পুকুরের মাছ সবসময় কষিয়ে রান্না করি। আর হচ্ছে খামারের যে মাছগুলো নিয়ে আসে মাঝে মধ্যে, তো সেগুলো একটু ভেজে তারপর তরকারি দিয়ে রান্না করি। তো শীতের মৌসুমে কিন্তু অনেক পরিমাণে শীতকালীন সবজি পাওয়া যায়, আর দামটাও কিন্তু একটু কমে থাকে। তো আমার কিন্তু শীতকালীন তরকারি এই ধরনের রুই কাতলা মাছ বা যে কোনো পুকুরের মাছ দিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেক মজা লাগে। আপনাদের কাছে কেমন লাগে আমাকে কমেন্টস করে জানাবেন।
আপনাদের কমেন্টস কিন্তু পড়তে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, নতুন একটা ভিডিও তৈরি করতে অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। তো মাছটা কষিয়ে কিন্তু আমি তুলে রাখবো, তা না হলে কিন্তু তরকারি নাড়াচাড়ার সাথে কিন্তু মাছ ভেঙে যায়। তো মাংসটা কষানো হয়ে গেছে, এখন হচ্ছে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দেব পরিমাণ মতো। একসাথে গরম পানি দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দিলাম। আর হচ্ছে মাছ আমি তুলে তারপর হচ্ছে লাউ দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়। তো লাউটা কিন্তু আমি কষিয়ে নেব। তো লাউ তরকারিতে কিন্তু হলুদ মরিচ একটু কমে দিয়েছি, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না। তো হলুদ মরিচ একটু কম দিলে কিন্তু লাউ তরকারি খেতে দুর্দান্ত লাগে। তবে আমি কিন্তু শেষে ধনেপাতা অ্যাড করব। তো দেশি ধনেপাতা, দেশি লাউ আর হচ্ছে পুকুরের একেবারে রিয়েল মাছ, তো খেতে অনেক বেশি দুর্দান্ত হয়েছে মাছটা। তো লাউটা কষিয়ে রাখা মাছটা আমি দিয়ে দিলাম। তারপর তারপর হচ্ছে অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি। লাউ থেকে কিন্তু এমনিতে অনেক পরিমাণে পানি বের হয়। তো ভয়েসটা কিন্তু ভেঙে যায়, তার জন্য কিন্তু ভয়েসের জন্য ভিডিও করা থাকে, ভয়েসের জন্য দিতে পারি না। তো মোটামুটি আজকে একটু ভয়েসটা ঠিক হয়েছে, তার জন্য ভিডিওটা 5 দিন পরে আপলোড দিয়েছি। আপনারা কিন্তু আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো যাই হোক, এখন হচ্ছে ধনেপাতা দিয়ে দিলাম। দেখেন তরকারির কালারটা খুবই সুন্দর এসেছে। আর এখন হচ্ছে আমরা সবাই খাবারটা খেয়ে নেব। তো সবার সুস্বাস্থ্যের কামনা করে ভিডিওটা এখানে রাখলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো লাইফস্টাইল ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের জন্য দোয়া